দর্শক এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ রিপোর্টার সেলিম। সেলিম, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। আমরা আপনার সাথে কথা বলবো, বাট কথা বলার আগে আমরা কিছু পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে নিচ্ছি। প্রথম আলো শিরোনাম করেছে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপের ব্যবহৃত ফ্ল্যাট কেনা হয় অফশোর কোম্পানির মাধ্যমে। গ্যাস সংকটের সামনে আরও ভোগান্তি। বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে। রাজনৈতিক বিবেচনা নেওয়া ১৯০টি সেতু বাতিল। তারপর দৈনিক ইত্তেফাকের শিরোনাম প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা। প্রণয় ভার্মাকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের। এ যাবৎকালে সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চায় প্রধান উপদেষ্টা। সমকাল আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চাই। সীমান্তে নিয়ম মানতে হবে দিল্লিকে বার্তা ঢাকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আগামী জাতীয় নির্বাচন হবে ঐতিহাসিক। সশস্ত্র বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেসি আরও 2 মাস। চলতি বছরই সংসদ নির্বাচন জরুরি বিএনপি। যুগান্তর দরপত্রে বেড়েছে তদবির। টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনূস। হাসিনা পুতুলসহ 16 জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা। বণিক বার্তা ভারতে 28% বেশি কমেছে বাংলাদেশি পর্যটক। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালে সেরা, প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার ইন্ডিয়াস ফেন্সিং অ্যালং বর্ডার আনঅথরাইজড। সেলিম, আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো একটু দেখে নিলাম। তো পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে আমি আপনার কাছে প্রথমে যে ব্যাপারে জানতে চাবো আপনার মতামত, সেটা হচ্ছে গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি। যদি এটা সম্পর্কে আমাদেরকে একটু বলতেন। আসলে গ্যাসের যে সংকট, এটি আমাদের প্রায় রুটিনে হয়ে গেছে। প্রতি বছরের শীত আসলে আমাদের কিছু কিছু এলাকায় গ্যাসের সংকট তৈরি হয় এবং বিশেষ করে শীতকালে এই সমস্যাটা আমাদের প্রকট আকার ধারণ করে এবং বাসাবাড়ি সহ আমাদের অন্যান্য যেসব ক্ষেত্রে গ্যাসটা ব্যবহার হয় সব জায়গায় মোটামুটি মানুষ এটা নিয়ে ভুক্তভোগী এবং অনেক দিন যাবতে এই বিষয়টা বলা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিভিন্ন এলাকায় রাস্তা কাটাকাটির কারণে অনেক জায়গায় গ্যাসের লাইন কাটা পড়ে এবং গ্যাসের চাপ কম থাকে শীতকালে। এত কম পাওয়া যাচ্ছে? আমাদের কিন্তু দিনে গ্যাসের চাহিদা হচ্ছে 380 কোটি ঘনফুট, বাট আমরা সরবরাহ পাচ্ছি 250 কোটি ঘনফুট। এই রাস্তা সংস্কারের কাজে কি এতটা অভাব থাকার কথা? শুধুমাত্র রাস্তা সংস্কারের কারণে এতটা অভাব হওয়ার কথা না। এখানে বলা হচ্ছে যে শীতকালে আমাদের যে পরিমাণ চাহিদা, আসলে তো আমাদের মানুষ বাড়ছে, দিন দিন চাহিদা বাড়ছে, সেই তুলনায় তো আমাদের গ্যাস যেখানে আমরা গ্যাসগুলো খুঁজছি, যেখান থেকে আমাদের সরবরাহ হওয়ার কথা, সব জায়গা থেকে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের গ্যাস উৎপাদন বাড়ছে না, কিন্তু আমাদের গ্যাসের যে চাহিদা সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। মানে খুব স্বাভাবিক কারণেই হচ্ছে যে গ্যাসের এই সংকট। তবে শীতকালে বিষয়টা একটু বেশি প্রকট আকার ধারণ করে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছে যে গ্যাসের এই সংকট খুব বেশি দিন কন্টিনিউ না হওয়ার জন্য তারা বলছে যে তারা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি এর সাথেই সম্পৃক্ত, সেটা হচ্ছে এলপি গ্যাসের ভ্যাট কিন্তু বাড়ানো হচ্ছে এই বছরের মাঝামাঝি এসে। তো এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এক তো গ্যাসের সংকট, এর মধ্যে এলপি গ্যাসেরও মানে ভ্যাটটা যে বাড়াচ্ছে, এটা তো আমাদের ভোগান্তি বাড়ছে। জি, ভ্যাট নিয়ে তো সম্প্রতি খুব বেশি আলোচনা হচ্ছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, অনেক ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত এই আমাদের ভ্যাট বাড়ানো হয়েছে, এটির কুফল বা এটা আমাদের উপর বাড়তি চাপ তৈরি করছে। সেক্ষেত্রে আমাদের এলপি গ্যাসের দাম নিয়ে দীর্ঘদিন সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটগুলোর কারণে আমাদের সরকার নির্ধারিত যে মূল্য, সে মূল্য কিন্তু আমরা পাচ্ছি না। এর থেকে বাড়তি মূল্য দিয়ে ক্রেতাদেরকে এই এলপি গ্যাস ক্রয় করতে হয়। এখন যদি সাথে যদি বাড়তি আরও ভ্যাট যুক্ত হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে দাম বাড়বে এবং সিন্ডিকেট তো আছেই। সেক্ষেত্রে অবশ্যই এটা সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য একটি বাড়তি চাপ হয়ে আসবে। এক্ষেত্রে এটির প্রতি অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত। বিশেষ করে আমাদের নিত্যপণ্যের কিছুটা লাগাম আমরা টেনে ধরতে পেরেছি। সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে এলপি গ্যাসে এই ভ্যাটটা প্রত্যাহার সহ দাম কমানো সম্ভব। তো আমরা প্রত্যাশা করি যে এলপি গ্যাসের দাম কমবে আর গ্যাসের সরবরাহ বাড়বে। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামী নির্বাচনকে সেরা ঐতিহাসিক করতে চাই, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তো এই সম্পর্কে যদি আপনি বলতেন, এটা কি পসিবল, এটা কি হবে, আপনার কি অভিমত?
আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলেই সম্ভব, যেহেতু সরকার প্রধান সর্বোচ্চ জায়গা থেকে যেহেতু নির্বাচন ঐতিহাসিকভাবেই সেরা নির্বাচন তিনি করতে চাচ্ছেন, সরকারের সর্বোচ্চ মহল থেকে যেহেতু এই সদিচ্ছা আছে, পাশাপাশি আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো বা স্টক হোল্ডারগুলো, নির্বাচন কমিশন সবাই যদি সদিচ্ছা থাকে এবং তারা যদি আসলে করতে চায়, অবশ্যই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা, যেটি ইতিহাসে শ্রেষ্ঠ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন। উনি যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং জানেন যে আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতার বিষয়টি, সেক্ষেত্রে উনি যদি চান তাইলে সম্ভব। কারণ এনজিও সেক্টরও উনি দীর্ঘদিন কাজ করেছেন, যেসব এনজিওগুলো এই নির্বাচন নিয়ে কাজ করে অথবা নির্বাচনের যে স্টেক হোল্ডারগুলো আছে, নির্বাচন কমিশন আছে, সেনাবাহিনী আছে, আমাদের এখন পুলিশ সহ সবাই সার্বিকভাবে যদি আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করি, অবশ্যই আমাদের ইতিহাসে সেরা নির্বাচন হওয়া সম্ভব। জি জি, গত 3 নির্বাচনে নিয়ে অনেক অভিযোগ, নির্বাচন প্রপারলি হয়নি। তো আমিও প্রত্যাশা করি, আমরা সবাই প্রত্যাশা করি প্রপার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আমরা তো দেখেছি আসলে যে গত 3টি নির্বাচন রাতের ভোট হয়েছে, নির্বাচন নানা অনিয়ম আমরা দেখেছি। তো আমরাও সে জায়গা থেকে প্রত্যাশা করব, সাধারণ মানুষ প্রত্যাশা করে যে এবার একটি সত্যিকার অর্থে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেরকম একটি নির্বাচন মানুষ পাবে। এবং সরকার প্রধান যেহেতু বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু বলেছেন একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান, তার সদিচ্ছা থাকলে, সবাই তাকে সহযোগিতা করলে, আমরা যারা আছি আমাদের সকলের সহযোগিতায় নিশ্চয়ই এরকম একটি নির্বাচন আমরা পাবো। ওকে, ধন্যবাদ। আমার আরেকটি বিষয়ে জানার আগ্রহ আর কি, সেটা হচ্ছে হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এর মধ্যে আবার টিউলিপকে ক্ষমা চাইতে বলেন ডক্টর ইউনূস। এই সম্পর্কে যদি ছোট্ট করে আমাদের একটু আপনার অভিমত জানাতে। জি, আমাদের এই সাবেক সদ্য প্রয়াত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনে 6টি প্লট 10 কাঠা করে মোট 60 কাঠা তার পরিবারের নাম বরাদ্দ নিয়েছেন। তো এটি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এবং দীর্ঘদিন ধরেই এই প্রশ্নটা এসেছিল। সর্বশেষ গতকাল দুদকের একজন কর্মকর্তা বাদী হয়ে এই বিষয়ে মামলা করেছেন এবং আমরা আশা করি যে এই যে মামলার পর ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং অবশ্য বরাদ্দগুলো বাতিল হবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। আরেকটি বিষয় জানতে চাবো যে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাতেও ভ্যাট বেড়েছে, তো এটা যদি ভ্যাট না কমালে এনবিআর ঘেরাও করবে, তো এটা কিভাবে দেখছেন আপনি? অবশ্য আমাদের আসলে আপনি জানেন যে আমাদের দেশে একেবারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ আয়ের মানুষ সবাই আমরা আসলে মোবাইল ব্যবহার করি এবং প্রতিনিয়ত আমাদেরকে এখানে বাড়তি চাপ হয়ে যাচ্ছে। মোবাইল তো মানুষের এখন নিত্য প্রয়োজনীয় একটি আইটেম হয়ে গেছে, এখানে প্রতিদিনই মানুষের ব্যবহার করা লাগছে। সেক্ষেত্রে তো আগে থেকে আমাদের মোবাইলের যে কল রেট সেটি অনেক বেশি, এখন সাথে যদি এই যে ভ্যাট যুক্ত হয় সেটি অবশ্যই নাগালের বাইরে চলে যাবে এবং মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যারা মোবাইল ব্যবহারকারী তারা গতকাল একটি আন্দোলন করেছেন এবং তারা বলেছেন যে কয়েকদিনের মধ্যেই ভ্যাট যদি প্রত্যাহার করা না হয় তারা এনবিআর ঘেরাও করবেন। এটা আসলে আমাদের জন্য খুবই একটা চাপ পড়ে যাচ্ছে। ওকে সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং মোহনা টেলিভিশনের দর্শকদের।